নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি গণিত তোমার হাতের মুঠোয়। আজকে আমাদের বিষয় হলো লম্ববৃত্তাকার চোঙ। আগের ভিডিওটিতে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের লম্ববৃত্তাকার চোঙ অধ্যায়ের কোষে দেখি ৮-এর ৪ নম্বর অঙ্কর প্রথম ভাগ অবধি করেছিলাম। আজকে সেই ৪ নম্বর অঙ্করই দ্বিতীয় ভাগ থেকে আমরা শুরু করব। চলো দেখে নিই। দেখো এখানে কি লেখা আছে। দ্বিতীয় ভাগে বলা হয়েছে প্রতি বর্গমিটার ১২৫ টাকা হিসাবে পিলার দুটির প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি। দেখো এই দ্বিতীয় ভাগ করার জন্যেও আমাদের কিন্তু প্রথম ভাগের যে প্রদত্ত তথ্য আছে সেগুলি দরকার। কি লেখা আছে দেখে নিই একটু। একটি ঘরের বারান্দায় ৫.৬ ডেসিমিটার ব্যাসের এবং ২.৫ মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। মানে আয়তন জিজ্ঞেস করেছিল, তো এটি আমরা আগের দিন করেছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিলার দুটির ব্যাসার্ধ কত হবে বের করে নিতে পারবো, কারণ এখানে ব্যাস দেয়া আছে। এটিকে ২ দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব এবং এর উচ্চতাও দেখো দেয়া আছে ২.৫ মিটার। দেখো যেহেতু বলা হয়েছে পিলার দুটি প্লাস্টার করতে হবে, তো পিলার দুটি প্লাস্টার করতে হবে মানে তার বহির অংশকে আমরা প্লাস্টার করব, তাই তো? তাহলে পিলার দুটির বহির অংশ প্লাস্টার করা মানে পিলার দুটির বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের বের করে নিতে হবে। এবার সেই বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল যে কোনো একটি এককে, যেহেতু এখানে প্রতি বর্গমিটার ১২৫ টাকা বলে দেয়া আছে, তাই আমরা যদি এই ডেসিমিটার এককটিকে মিটার এককে রূপান্তরিত করি তাহলে আমাদের হিসেব করতে সুবিধা হবে। চলো এবার আমরা করে দেখি। দেখো কি বলা আছে, লম্ববৃত্তাকার কটি চোঙ মানে পিলার ছিল দুটি, তাই তো? তাহলে ওখানে লম্ববৃত্তাকার পিলারের ব্যাসার্ধ কি হয়ে যাবে? ব্যাসার্ধ দেখো বন্ধুরা, ব্যাসার্ধ হয়ে যাবে, যেহেতু ব্যাস ৫.৬ ডেসিমিটার ছিল, তাহলে ৫.৬/২ ডেসিমিটার, তাই তো? মানে আমাদের কি হয়ে গেল এখানে ২.৮ ডেসিমিটার। আচ্ছা এবার দেখো আমাদের কি বলেছিলাম যে ডেসিমিটারটিকে আমরা মিটারে রূপান্তরিত করে নেবো। তো এটিকে যদি মিটারে রূপান্তরিত করি তাহলে কি হবে, ১০ দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে আমরা যদি একে ২.৮কে ১০ দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে, ০.২৮ মিটার, তাই তো? ০.২৮ মিটার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো উচ্চতা বলে দেয়া ছিল, উচ্চতা বলা আছে ২.৫ মিটার, তাই তো? ২.৫ মিটার, এটি হয়ে গেল উচ্চতা। এবার আমাদের কি বের করে নিতে হবে? এবার আমাদের বের করে নিতে হবে লম্ববৃত্তাকার পিলার দুটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কি হবে, আমি এখানে লিখে দেব, অতএব লম্ব বৃত্তাকার পিলার দুটির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? বক্রতলের ক্ষেত্রফল, যেহেতু দুটি পিলার বলা হয়েছে তাই কি করব, ২ দিয়ে গুণ করে দেব। বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যায় বন্ধুরা, আগের দিন শিখিয়েছিলাম 2πr, মানে এখানে ব্যাসার্ধ, তাই তো? আর এইচ, এটি হয়ে যায় সূত্র, তো এখানে লিখে দেব 2। আচ্ছা যেহেতু দুটি গুণ করে দিয়েছি, এবার 2 যেমন আছে লিখে দিলাম। পাই এর মান কত, 22/7, আর মানে ব্যাসার্ধ
ব্যাসার্ধর মান কত? 0.28, তাই তো 0.28 এইচ মানে উচ্চতা কত হয়ে যাচ্ছে? 2.5 মিটার, তাই তো। আচ্ছা এবার দেখো এটি হিসেব করে নিই, 2 2 কত হয়ে গেল? 4, তাই তো। আচ্ছা 22/7, এখানে 28 আছে 0.28, তাহলে এটিকে আমি 28 লিখে নিলাম, ভাগ দিয়ে দিলাম 100 দিয়ে। আচ্ছা 2.5, এখানে 25 লিখলাম, ভাগ দিলাম 10 দিয়ে। ঠিক আছে, যেহেতু দশমিককে সরিয়ে দিয়েছি, দশমিকের পর দেখো বন্ধুরা দুটি সংখ্যা আছে, তাই একের পরে দুটো শূন্য লিখে ভাগ করে দিয়েছি। এখানেও তাই 2.5, দশমিকের পরে একটি সংখ্যা যেহেতু আছে, তাই একের পরে একটি শূন্য দিয়ে 25কে ভাগ দিয়েছি। আচ্ছা এবার দেখো 7 দিয়ে যদি 28কে কাটি কত হয়ে যায়? 4, তাই তো। আচ্ছা এবার দেখো 25 দিয়ে 100কে কাটলে কত হয়ে যায়? 4, তো এই 4 4 কেটে গেল, তাই তো। এবার আমি দেখতে পাচ্ছি এখানে যদি লিখি 4 গুণ 22, আচ্ছা আর কিছু নেই, এখানে 1 আছে, তার মানে এখানে 1 লিখে দিলাম, ভাগ দিয়ে দিলাম 10 দিয়ে, তাই তো। তাহলে কত হলো এখানে আমাদের? 22 4 88/10। আচ্ছা এবার দেখো 88/10 হয়েছে, আমি এই ওপরের অংশ একটু মুছে দিচ্ছি, আশা করি তোমাদের হয়ে গেছে। ঠিক আছে, দেখো কি হবে, এটি কি হয়ে গেল? এটি তো ক্ষেত্রফল 88/10, তাহলে এবার এটা কি হয়ে যাচ্ছে? 88/10 কি হয়ে গেল? বর্গ মিটার, তাই তো, যেহেতু বক্রতলের ক্ষেত্রফল। এবার আমাদেরকে বলা হয়েছিল প্রতি বর্গ মিটার 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে। তাহলে আমি এখানে লিখে দেব অতএব নির্ণেয় খরচ, তাই তো, নির্ণেয় খরচ সমান সমান লম্ববৃত্তাকার পিলার দুটির বক্রতলের ক্ষেত্রফল কত হয়েছে? 88/10 বর্গ মিটার। আচ্ছা যেহেতু প্রতি বর্গ মিটার 125 টাকা করে খরচ হচ্ছে, তাহলে এত বর্গ মিটারে কত খরচ হয়ে যাবে? একে 125 দিয়ে গুণ করে দেবো, এত টাকা। আচ্ছা এবার দেখো এটিকে 5 দিয়ে কাটলে 2 হয়, এটিকে 5 দিয়ে কাটলে 25 হয়, 2 এটা হয়ে যাবে 44, তাই তো। তাহলে 44কে যদি আমরা 25 দিয়ে গুণ করি কত হচ্ছে দেখো, 44কে যদি আমরা 25 দিয়ে গুণ করে নিচ্ছি, দেখো 25 4 100, 0 হাতে 10, আবার ফের 25 4 100 আর হাতে যে 10 ছিল সেটিকে যোগ করে দিলাম 110, তাই তো। তাহলে আমার উত্তর হয়ে গেল 1100 টাকা। পিলার দুটি প্লাস্টার করতে তাহলে খরচ হবে 1100 টাকা। দেখো এরপর আমরা চলে যাব এর পরের অঙ্ক, মানে 5 নাম্বার অঙ্কতে। কি লেখা আছে? 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি। মানে আমাদের এখানে প্রদত্ত তথ্য কি আছে? দেখো ব্যাস দেয়া আছে, মানে এটিকে 2 দিয়ে ভাগ করে আমরা ব্যাসার্ধ বের করে নিতে পারবো। আচ্ছা এবার বলা আছে 7.5 ডেসিমিটার লম্বা, তার মানে এটি হয়ে গেল উচ্চতা। আচ্ছা এবার বলা হয়েছে যে ওই গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস আছে, ঠিক আছে। এবার বলেছে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি। তার মানে আমাদের এখানে কি করতে হবে? প্রথমে আমাদের এই প্রদত্ত তথ্যগুলি থেকে আয়তনটা খুঁজে বের করে নিতে হবে ওই গ্যাস সিলিন্ডারের। তো চলো প্রথমে আমরা গ্যাস সিলিন্ডারের আয়তন খুঁজে বের করে দেখি, তারপর আমরা প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত সেটি খুঁজে বার করব। কারণ দেখো পুরো গ্যাস সিলিন্ডারের গ্যাসের ওজন যদি 15.015 হয়, তার মানে সিলিন্ডারের যে আয়তন আছে সেই আয়তনে 15.015 কিগ্রা গ্যাস আছে। তাহলে প্রতি ঘন ডেসিমিটার, তাহলে প্রতি ঘন ডেসিমিটারে কতটা গ্যাস থাকবে আমরা কি করব, যে
গ্যাস, যে পরিমাণ গ্যাস আছে যত কিগ্রা, সেটিকে ওই গ্যাস সিলিন্ডারের আয়তন দিয়ে ভাগ করে দিলে প্রতি ঘন ডেসিমিটারে কত কিগ্রা গ্যাস আছে বা কত গ্রাম গ্যাস আছে আমরা পেয়ে যাব, কতটা পরিমাণ গ্যাস আছে। ঠিক আছে, চলো এবার আমরা করে দেখি। দেখো কি লিখে নেব তাহলে, এখানে আমাদের প্রদত্ত হলো গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ, তাই তো, গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ হয়ে গেল 2.8 ডেসিমিটার, যেহেতু বলা হয়েছিল ব্যাস, তাই 2.8/2 ডেসিমিটার, তার মানে হয়ে যাচ্ছে 1.4 ডেসিমিটার ব্যাসার্ধ। আচ্ছা, এবার বলা হয়েছে 7.5 ডেসিমিটার লম্বা, মানে এখানে লিখে দেব উচ্চতা। গ্যাস সিলিন্ডারের উচ্চতাকে যদি এইচ দিয়ে প্রকাশ করি, আচ্ছা ব্যাসার্ধকে না আর দিয়ে প্রকাশ করে দিলাম, উচ্চতাকে এইচ দিয়ে প্রকাশ করলে আমার কত আছে 7.5 ডেসিমিটার। এর আয়তন বের করে নিতে হবে, তাই তো, এর আয়তন খুঁজে বার করতে হবে। তাহলে আমি গ্যাস সিলিন্ডারের আয়তন দেখে নিচ্ছি। আয়তন হয়ে গেল কত, আয়তনের সূত্র কি বলে দিয়েছিলাম, পাই গুণ আর স্কোয়ার গুণ এইচ, তাই তো, এত ঘন ডেসিমিটার হয়ে যাবে আমার একক, তাই তো। তাহলে পায়ের মান কত, 22/7। আচ্ছা, আর মানে ব্যাসার্ধ 1.4 গুণ 1.4, যেহেতু আর স্কোয়ার আছে মানে দুবার গুণ হবে, তাই লিখে দিলাম এখানে। আচ্ছা, এবার হলো 7.5 উচ্চতা, তো ঘন ডেসিমিটার 22/7। দেখো দশমিক গুলোকে সব সরিয়ে দেবো, যেহেতু একটি দশমিকের পরে একটি সংখ্যা ছিল, তাই এখানে 10 দিয়ে ভাগ দিলাম, এখানেও তাই এবং এখানেও তাই। আচ্ছা, এত ঘন ডেসিমিটার। এবার দেখো 7কে 14 দিয়ে কাটলে 2 হয়, তাই তো। এবার দেখে নি বন্ধুরা, আমি যদি 5 দিয়ে কাটি, 5 15 75, 5 2 10, আবার ফের এটিকে 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 3 15। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুই কেটে গেছে। আচ্ছা, এবার দেখবো এই 2 এর সাথে 14 7 হয়ে গেল। আচ্ছা, উপরে কি কি পড়ে থাকলো তাহলে, 22 গুণ 7 গুণ 3/10, তাই তো, নিচে আর কিছু নেই হরে। আচ্ছা, তাহলে কত হলো, 22 7 3 21/10। আচ্ছা, এবার এটির থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এটিকে 2 দিয়ে আবার কাটা যায়। আচ্ছা, আমি এইদিকে কেটে দেখাচ্ছি তোমাকে, 22 গুণ 21/10। দেখো আমি যদি 2 দিয়ে এটিকে কাটি, 2 দিয়ে কাটলে এটি কত হয়ে যায় 5, তাই তো, এটিকে 2 দিয়ে কাটলে কত হয়ে যায় 11, তাই না। আচ্ছা, 11 একে 11, হাতে রইল 1, 11 2 22 আর 1 23, তাই তো, বাই 5। আচ্ছা, এবার এটি আমাদের কি হয়ে গেছে আয়তন, তাই তো। আচ্ছা, আমি আপাতত এখানে এত ঘন ডেসিমিটার রেখে দিলাম। এবার আমরা কি করব, আচ্ছা এবার দেখো আমাদেরকে কি খুঁজে বের করতে হবে, প্রতি ঘন ডেসিমিটারে কত ওজন গ্যাস ছিল, তাই তো। তাহলে দেখো আমি এটা মুছে দিচ্ছি, আশা করি এই অংশটুকু তোমাদের হয়ে গেছে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের আয়তন কত এলো গ্যাস সিলিন্ডারের, 231/5। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এত ঘন ডেসিমিটার আয়তনে কত কেজি গ্যাস ধরে, 15.015 কেজি, তাই তো। তাহলে প্রতি ঘন ডেসিমিটারে মানে প্রতি 1 ঘন ডেসিমিটারে কত কিগ্রা গ্যাস থাকবে, তাই তো। দেখো কি বলা হয়েছে এখানে, আয়তন বলে দেয়া আছে, এটা মানে এই 231/5 ঘন ডেসিমিটারে কত ওজনের গ্যাস থাকে, 15.5। তাহলে প্রতি 1
ঘন ডেসিমিটারে কতটা গ্যাস থাকবে। তাহলে আমি এখানে লিখবো অতএব প্রতি ঘন ডেসিমিটারে লেখা আছে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন। আচ্ছা, অতএব প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন হবে 15.015 থাকে। আচ্ছা, আয়তন দিয়ে ভাগ দিয়ে দেব, কারণ এই আয়তনে এত কিগ্রা গ্যাস থাকে, তাহলে প্রতি ঘন ডেসিমিটার মানে প্রতি 1 ঘন ডেসিমিটারে কতটা থাকবে। তো এই যে আয়তন, এই আয়তন দিয়ে ভাগ করে দেব 231/5। আচ্ছা, দেখো কি হলো 15.015। দেখো 231 ছিল, এটা হরেরও হরে ছিল 5টা, তাই এটা লবে চলে যাবে, তাই তো এটি 5টি লবে চলে গেল। আচ্ছা, এবার দেখো এই দশমিক সরিয়ে দেব, দশমিক সরিয়ে দিলে কি হবে, দশমিকের পরে দেখতে পাচ্ছি 3টি সংখ্যা আছে, তাই এখানে একের পরে 3টি শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, কাটাকাটি করব। দেখো বিভাজ্য রুল আশা করি তোমাদের জানা আছে, যেহেতু তোমরা এখন 10ম শ্রেণীতে পড়ছো, তাই আমি দেখে নেব যে এটি কি দ্বারা বিভাজ্য। দেখো আমি যদি মনে করি 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখবো, তাহলে কি করতে হবে, সংখ্যাগুলিকে যোগ করে দেখে নিতে হবে যে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। 1 + 5 কত হয় 6, 6 1 7 আর 5 12, তার মানে হ্যাঁ এটি 3 দিয়ে বিভাজ্য। 2 আর 3 5 আর 1 6, হ্যাঁ 6ও 3 দিয়ে বিভাজ্য। চলো তাহলে এগুলিকে আমি 3 দিয়ে কাটি, 3 5 15। আচ্ছা, কিছু নেই তাই এখানে শূন্য দিলাম, এখানে যেহেতু একটি শূন্য আছে তাই একটি শূন্য বসলো। আচ্ছা, এবার আবার 3 দিয়ে, 3 5 15, তাহলে এটি এলো। আচ্ছা, এখানে কি হয়ে যাবে, 3 7 21, আবার কত এসছে 2 1, তাহলে 3 7 21, তাই তো। আচ্ছা, এবার দেখো তোমরা 5005 গুণ 5 বাই 77 গুণ 1000, ঠিক আছে। দেখো এটিকে আমি যদি 7 দিয়ে কাটি কত হয় 11, এটিকে 7 দিয়ে কাটলে 7 7 49, 1 0 মানে 10, 7 1 7, 4 3 আর 5 35, 7 5 35, তাই তো। তাহলে এখানে হয়ে গেল 715 গুণ 5 বাই 11 গুণ 1000। আচ্ছা, এবার দেখো বন্ধুরা, এটি যদি 715কে 11 দিয়ে যদি কাট করি কি হয়ে যায়, 11 6 66, থাকলো 5 আর 5 55, 11 5 55 65। আচ্ছা, এবার আমি কি দেখছি, 65কে 5 দিয়ে গুণ করি, তাই তো 65কে 5 দিয়ে গুণ করে আমি 1000 দিয়ে ভাগ করে দেবো, তবে কি আমি কি পাবো, এত কিগ্রা, তাই তো। আচ্ছা, তাহলে এটি আমি এখানে করছি। দেখো 5 5 25, 5 হাতে 2, 5 6 30 আর 2 32, তাই তো 325/1000, তাই তো এত কিগ্রা। তাহলে আমি এটিকে লিখতে পারি 1000 দিয়ে ভাগ করে দিলে 0.325 কিগ্রা। আচ্ছা, আর এটিকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে আমি 1000টাকে সরিয়ে দেব, দিয়ে গ্রাম, কারণ কিগ্রাকে গ্রামে রূপান্তরিত করতে হলে কি হয়, 1000 দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে এটিও হয়ে যাবে 325 গ্রাম। হয় 0.35 কিগ্রা, তাছাড়া 325 গ্রাম, ঠিক আছে। তার মানে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হয়ে যাবে, 325 গ্রাম। দেখো এবার আমরা চলে যাব পরের অঙ্ক, মানে 6 নম্বর অঙ্কটিতে। দেখে নি কি লেখা আছে, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল।
এই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। দেখো, এই তিনটি অঙ্ক থেকে আমরা কি বুঝতে পারছি যে আমাদের কাছে প্রথমে তিনটি জার ছিল যেগুলি লম্ববৃত্তাকার চোঙের আকারের ছিল, ঠিক আছে। এবার সেই তিনটি জারের প্রথমটি 2/3 অংশ পূর্ণ ছিল, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ অ্যাসিডে পূর্ণ ছিল। এবার দেখো, বলে দেওয়া হয়েছে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য, তার মানে প্রথম তিনটি জারের যেহেতু সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট ছিল, তাই প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য যদি 1.4 ডেসিমিটার হয় তাহলে এদের ব্যাসার্ধ আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, এবার এদের উচ্চতাটা আমি যদি এইচ ধরে নিই, ঠিক আছে, এইচ একক বা এইচ ডেসিমিটার আমি ধরে নিলাম। এবার কি হয়েছে, আমাকে বলা হয়েছে ওই তিনটি জারের যে অ্যাসিডগুলো ছিল সেই অ্যাসিডগুলোকে একটি জারে রাখা হয়েছে যে জারটির ব্যাসার্ধ কত হবে 2.1 ডেসিমিটার বাই 2, তাই তো 2.1/2, কেন কি এটা ব্যাস আছে। আচ্ছা, আর সেই জারটির উচ্চতাও আমাকে বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা খুব ভালো করে যদি খেয়াল করি একটি জিনিস, দেখো যে তিনটে জার ছিল সেই তিনটে জারে যে পরিমাণ অ্যাসিড ছিল সেই পরিমাণ অ্যাসিড যদি একটি জারে রাখা হয় আলাদা জারে, তাহলে সেই তিনটে জারের যে আয়তন ছিল মানে অ্যাসিডের যে আয়তন ছিল সেই আলাদা যে জারটিতে একসাথে মিশিয়ে রাখা হয়েছে সেখানেও আয়তন সমান হবে। তাহলে আমরা কি করব, প্রথমে ওই তিনটি জারের আয়তন বের করে নেব। তিনটি জারের আয়তন বলতে কত অংশ পূর্ণ আছে সেই তত অংশের আয়তন বের করব। এবার সেই তত অংশের আয়তনের সমান যে জারটিতে তিনটি জারের অ্যাসিড একসাথে যেখানে রাখা হয়েছে সেই জারের আয়তন সমান হয়ে যাবে, তাই তো সেই অ্যাসিডের পরিমাণ সমান হবে। তাহলে আমরা ওই দুটিকে সমান সমান করে ওখান থেকে উচ্চতা হিসাব করে লিখতে পারি। চলো একটু দেখে নিই এবার, ঠিক আছে। দেখো, আমাদেরকে আমি তোমাদেরকে একটি ছবি দেখি বলে বুঝিয়ে দিই। দেখো, আমাদেরকে তিনটে জার দেয়া, দেখো তিনটি জারের ছবি একটু এঁকে নিই। ধরো এই তিনটি জার আছে, হ্যাঁ, এই তিনটে জার আছে। এবার এদের দৈর্ঘ্য মানে উচ্চতাও যা তোমার ব্যাসার্ধ তাই, ঠিক আছে। ধরে নিই এদের ব্যাসার্ধ গুলো আর একক করে, যদিও দেয়া আছে আমাকে ব্যাসার্ধ গুলো কত। আচ্ছা, এবার কি হলো, এদের উচ্চতাটাকে যদি আমি এইচ একক ধরে নিই, তাই তো এদের উচ্চতা গুলোকে আমি এইচ একক ধরে নিলাম, কারণ তিনজনেরই সমান, তিনটে জারেরই সমান উচ্চতা আমাদেরকে বলে দেয়া আছে। আচ্ছা, আর এদের আর কত হয়ে যাবে ব্যাসার্ধ, এদের ব্যাসার্ধ হয়ে যাবে আর হয়ে যাবে এদের 1.4/2 ডেসিমিটার, তাই না, মানে 0.7 ডেসিমিটার। হ্যাঁ, 1.4 0.7 ডেসিমিটার, তাই তো। এইবার বলেছিল এটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6, আর এটির 7/9 অংশ মতো পূর্ণ ছিল। এইবার কি করা হয়েছে, এই তিনটে জারে যতটা পরিমাণ অ্যাসিড ছিল সেই অ্যাসিডকে একটি বড় জারে রাখা হয়েছে, ঠিক আছে। ধরো এই একটি জারে রাখা হয়েছে। এবার এই জারটির ব্যাসার্ধ আর উচ্চতা তোমাকে বলা আছে। ব্যাসার্ধ মানে এখানে ব্যাস দেয়া ছিল 2.1 ডেসিমিটার ব্যাস, তাহলে এর ব্যাসার্ধ কত হয়ে যাবে, এখানে এর ব্যাসার্ধ হবে 2.1/2 ডেসিমিটার, তাই তো। আচ্ছা, আর এর উচ্চতা কত আছে, উচ্চতা বলে দেওয়া ছিল 4.1 ডেসিমিটার। তাহলে এখানে এর এইচ, আচ্ছা এটাকে আর, এটা বড় আর থাক, ঠিক আছে, বড় ক্যাপিটাল আর দিলাম আর এখানে ক্যাপিটাল এইচ দিলাম, এটা হয়ে গেল 4.1 ডেসিমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার কি করছি,
এই তিনটে জারের মধ্যে যে পরিমাণ অ্যাসিড ছিল সেই অ্যাসিডটা আমি এতে ঢেলে দিচ্ছি, তাই তো? এইবার কি হবে, এই তিনটে জারে যে অ্যাসিড ছিল সেটা যখন এতে ঢাললাম, এদের যে আয়তন ছিল একসাথে সেই আয়তনটাই তো এখানেই এলো। মানে এই তিনটে জারে যে পরিমাণ অ্যাসিডের যে পরিমাণ আয়তন ছিল, এখন এই জারে ঢালার পর তাদের আয়তনটা একসাথে হয়েছে, কিন্তু সেই আয়তনটাই এলো এখানে, তাই তো? তাহলে আমরা কি করব, ওই ছোট জারগুলোর যে আয়তন আছে সেটিকে যোগ করে দেব, যা হবে তার সাথে এই বড় জারটির যে আয়তন আছে সেটি সমান হয়ে যাবে, তাই তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা এদের দুটোর আয়তন সমান করে আমরা এদের এই ছোট জারগুলির উচ্চতা খুঁজে বের করে নিতে পারবো। চলো দেখা যাক তাহলে এই ছোট জারগুলির আয়তন কি হয়ে যাবে তাহলে। আচ্ছা আমি লিখে দিই এখানে, কিভাবে লিখবো, প্রথম তিনটি জার। আচ্ছা এখানে আমি লিখে দিই তাহলে, প্রথম তিনটি জারের আয়তন, প্রথম তিনটি জারের আয়তন, তাহলে প্রথম তিনটি জারের আয়তন কি হয়ে যাবে, দেখো বন্ধুরা, পাই আর স্কোয়ার এইচ তো হবে, কারণ এদের আর যা এইচ ও তাই, তাহলে আমি এখানে লিখে দিলাম পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এবার গুণ করতে হবে কার সাথে, কারণ সবার মধ্যে কিন্তু সমান পরিমাণ নেই। প্রথমটির মধ্যে আছে 2/3 অংশ, প্লাস দ্বিতীয়টির মধ্যে আছে 5/6 অংশ, তৃতীয়টির মধ্যে আছে 7/9 অংশ, তাই তো? কোনোটিতেই এক অংশ, পূর্ণ অংশ আমরা এক অংশ ধরি, পূর্ণ অংশ নেই, এরকম ভগ্নাংশে আছে, তাই যতটা করে আছে সেগুলিকে আমরা প্লাস করে এর সাথে গুণ করে দেবো। আচ্ছা পায়ের মান কত, 22/7, আর এখানে আর কত হয়েছে, 0.7 ডেসিমিটার, তাই তো? তাহলে এখানে 0.7। আচ্ছা এইচ কত আছে, এইচ নেই, বের করে নিতে হবে। আচ্ছা এবার দেখো 3, 6 আর 9 এর লসাগু, 3, 6 আর 9 এর লসাগু কত হয় দেখো বন্ধুরা, 3 1 3, 3 2 6, 3 3 9, তাহলে এখানে 2 হলো, এখানে 1, এখানে 3। আচ্ছা তাহলে 3 2 6, 3 18, তাই তো? এখানে 18 হয়ে গেল লসাগু। আচ্ছা 3 6 বার যায়, 6 2 12, প্লাস 6 3 18, তাহলে 3 5 15, প্লাস 9 2 18, 2 7 14, যেহেতু দুবার গেল। আচ্ছা তাহলে এখানে কি হলো, 22/7 গুণ 7 গুণ 7, দশমিক গুলো সরিয়ে দিয়েছি তাই নিচে 10 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, এইচ। আচ্ছা এখানে কি হয়ে যাবে, 18 হলো, 12 আর 15 17, সরি 12 আর 15 27, 12 আর 15 27, 27 প্লাস 14 হয়ে গেল 41। ঠিক আছে 41 হয়ে গেছে, 41/18। আচ্ছা এবার দেখছি, দেখো এখানে একটি 7 কেটে গেছে, তাহলে দেখো এখানে 22 ছিল, লিখে দিলাম 7 গুণ এইচ বাই 100, 41/18, তাই তো? আচ্ছা এবার তাহলে এটি আমাদের কি হলো, এটি হয়ে গেল ছোট জারগুলির যে আয়তন, তাই তো, এত ঘন ডেসিমিটার, তাহলে এটি হয়ে গেল আমাদের ছোট জারগুলির আয়তন। এবার আমাকে কি খুঁজে বের করতে হবে, এবার আমাকে খুঁজে বের করতে হবে যে এই উচ্চতাটা, মানে ছোট জারগুলির যে উচ্চতা। এবার আমি দেখে নেব এই যে জারটি আছে এর আয়তন কত হচ্ছে, তাহলে এই বড় জারের আয়তনের সাথে ছোট জারের আয়তন সমান হয়ে যাবে, তাই তো? তাহলে আমি এখানে লিখে নেব, অতএব বড় জারের আয়তন, বড় জারের আয়তন কত হয়ে যাবে, বড় জারের আয়তন পাই, আচ্ছা আর স্কোয়ার, মানে এখানে 2.1/2 এর স্কোয়ার, গুণ এইচ, এইচ সেখানে কত আছে 4.1, তাই তো? তাহলে এটাও হয়ে গেল এত ঘন ডেসিমিটার। আচ্ছা ঠিক আছে, চলো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এই মানের সাথে, মানে ছোট জারগুলির যে আয়তন সেই আয়তনের সাথে বড় জারের আয়তনকে আমাকে সমান দেখাতে হবে।
যদি সমান দেখায় তাহলে এখান থেকে আমি এইচ মানে ছোট জারগুলির উচ্চতাটি খুঁজে বের করতে পারবো। আশা করি এটা তোমাদের হয়ে গেছে। আমি এটা মুছে দিচ্ছি যেহেতু আমাকে করতে হবে এখানে। ঠিক আছে, দেখো দেখো তাহলে কি করবো, আমি এখানে লিখে দেব শর্তানুসারে এই ছোট জারের আয়তনের সাথে বড় জারের আয়তন সমান, তাহলে লিখে দিলাম 22 গুণ 7 গুণ এইচ বাই 100 গুণ 41 বাই 18 সমান সমান বড় জারের যে আয়তন আছে সেটি, তাই তো? তাহলে এখানে পাই গুণ 2.1 বাই 2 স্কোয়ার আছে গুণ 4.1। ঠিক আছে, কি হয়ে যাবে তাহলে এখানে দেখো। আচ্ছা, এদিকে 7 বোধহয় কেটে দিয়েছিলাম। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 22 গুণ 7 গুণ এইচ বাই 100 গুণ 41 বাই 18। আচ্ছা, 22 বাই 7, তাই তো? আচ্ছা, এটি হয়ে গেল। দেখো 2.1 আছে, তাহলে দশমিকটি সরিয়ে দিলে কি হয়ে যাবে? 21 বাই 10। এখানে 2 ছিল রেখে দিয়েছি, আবার এখানে হয়ে যাবে 21 বাই 10। 2 যা ছিল, আচ্ছা এখানেও তাই 41 বাই 10। ঠিক আছে, এবার দেখো উভয় পক্ষেই লবে 22 আছে, তাহলে 22 22 কেটে গেল। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি যে এখানে 41 আছে, এখানে 41 এখানে 41 কেটে গেল। আচ্ছা, এবার এখানে 7 গুণ এইচ বাই 100 গুণ 1 বাই 18। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 1 বাই 7 গুণ 21 গুণ 21। আচ্ছা, 10 10 এ 100 হয়ে গেল, 2 2 এ 4 বাই 10। আচ্ছা, উভয় পক্ষেই হরে দেখতে পাচ্ছি 100 রয়েছে, তো 100 কেটে গেল। আচ্ছা, এবার হলো গিয়ে দেখো এইচ এইচ কি করব, এদিকে যা আছে রেখে দিলাম 21 গুণ 21। আচ্ছা, যা ছিল বাই 7 গুণ 4 গুণ 10। আচ্ছা, এই 18টি বিপরীত পক্ষে চলে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর এই 7 যেটি ছিল এদিকে লবে, এটি এখানে হরে চলে এলো। দেখো 7 3 21, আর এই 7 দিয়ে 21 কেটে দিলাম, 7 3 21। আচ্ছা, হয়েছে। এবার দেখো যদি 2 দিয়ে কাটি তাহলে কি হয়ে গেল? এখানে 2 দিয়ে 4, এটিতে হয়ে গেল 2 9 18। আচ্ছা, তাহলে 3 3 এ 9, 9 9 81, 81 বাই 20। তাহলে 81 বাই 20 কি হয়? 81 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হয়ে যায় 40.5। তাহলে এখানে রয়ে গেল 10। আচ্ছা, 2 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এবার হয়ে গেল 4.05 ডেসিমিটার, তাই তো? 4.05 ডেসিমিটার হয়েছে। এখানটায় লিখে দিই 4.05 ডেসিমিটার হয়ে গেল উচ্চতা কার? ওই ছোট জারগুলির। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এর পরের অঙ্ক মানে 7 নম্বর অঙ্কটি দেখে নি। কি লেখা আছে? এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার, তাই তো? পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। দেখো এখানে পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেয়া আছে, যেহেতু ওটি একটি পাত্র তাই ওর ভূমিতল তো থাকতেই হবে, তাছাড়া তো ওতে জল ধরবে না। আচ্ছা, এবার কি বলা হয়েছে? ওটির একটি মুখ খোলা, মানে ওর উপরিতলটি খোলা মুখ। এবার সেই খোলা মুখ পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল, পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল মানে এখানে কটি তল হলো? একটি হলো ভূমিতল আর একটি হলো ওর বক্রতল বা স্পার্শতল। ঠিক আছে, তার ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? মোট 2002 বর্গ সেন্টিমিটার। এবার তার আমাদেরকে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে,
ব্যাসের দৈর্ঘ্য মানে কি, তার আমি সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব। আচ্ছা, এবার তাহলে আমি যখন তার ব্যাসার্ধ আমাকে দেয়া আছে, আমাকে তার সমগ্রতলের ক্ষেত্রফলও দেয়া আছে, কিন্তু দেখো বন্ধুরা এখানে উচ্চতা দেয়া নেই। এবার আমি কি করব, এটির থেকে আমি উচ্চতা খুঁজে বের করে নেব। কারণ আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ওই পাত্রটিতে কত লিটার জল ধরবে, মানে ওখানে আমাকে ওর আয়তনটি খুঁজে বের করতে হবে। তো আয়তন বের করার জন্য তো আমাদেরকে উচ্চতার দরকার। তাই আমরা কি করব, এই প্রদত্ত তথ্য থেকে আগে আমরা উচ্চতাটি বের করে নেব। চলো দেখি। দেখো 7 নম্বর অঙ্ক, একটু ছবিটা এঁকে দিই তাহলে বুঝতে পারবে। ধরো এটি পাত্রটি, ঠিক আছে, এর যে ঢাকনা ছিল সেই ঢাকনাটি নেই, ঠিক আছে। এবার কি বলে দেওয়া হয়েছে, এর ব্যাসার্ধ, তাই তো, বা ভূমিতলের ব্যাসার্ধ, যেহেতু আমাকে ভূমিতলের ব্যাসার্ধ বলে দিয়েছে। আচ্ছা, এবার এর কত উচ্চতা দেখে নেব। ভূমিতলের ব্যাস কত বলা আছে, 14 সেন্টিমিটার, তাই তো। যেহেতু 14 সেন্টিমিটার, এটি এইচ লিখে দিলাম আর এটি আর, তাহলে ভূমিতলের ব্যাসার্ধ প্রদত্ত পাত্রটির ভূমিতলের ব্যাসার্ধ, পাত্রটির ভূমিতলের ব্যাসার্ধ কি হয়ে যাবে, আর দিয়ে প্রকাশ করলে 14/2 সেমি, মানে 7 সেন্টিমিটার, তাই তো, 7 সেন্টিমিটার। একক লেখা অত্যাবশ্যক, মানে অতি অবশ্যই তোমাদেরকে এককটি লিখতে হবে। আচ্ছা, এবার বলা হয়েছে সমগ্র তল। তাহলে যেহেতু পাত্রটি একমুখ খোলা, তাই পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এখানে লিখে দেব একমুখ খোলা, অতএব একমুখ খোলা পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, 2002 বর্গ সেন্টিমিটার, তাই তো। আচ্ছা, তাহলে শর্তানুসারে আমি কি দেখতে পাচ্ছি, আচ্ছা ধরে নেব পাত্রটির উচ্চতা, দেখো এখানে আমি লিখে দেবো, ধরে নেব পাত্রটির উচ্চতা 8 সেন্টিমিটার, তাই তো, আমাকে এটা আগেই লিখে নিতে হবে। ধরি পাত্রটির, তোমরা এটা আগেই লিখে নিও, ঠিক আছে, আর ব্যাসার্ধ বের করার পরে পাত্রটির উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখতে পারবো শর্তানুসারে ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল। কারণ এখানে আমাকে উপরিতলের ক্ষেত্রফল লিখতে হবে না, যেহেতু একমুখ খোলা। দেখো মার্ক করে দিই, যেহেতু বলা হয়েছে একমুখ খোলা। আচ্ছা, প্লাস বক্রতলের ক্ষেত্রফল আমাদের কি হয়ে গেল, ইজ ইকুয়াল টু 2002 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, পাই আর স্কয়ার, যেহেতু বৃত্তের আকারে আছে। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল কি পড়েছিলাম বন্ধুরা, 2πr/h, তাই তো, ইকুয়াল টু 2002 সেন্টিমিটার। পাই আর কমন নিয়ে নেব, তাই তো। তাহলে আমি যদি পাই আর কমন নিই, তাহলে এখানে পড়ে থাকে আর, আর এখানে হয়ে গেল 2 গুণ h, ইজ ইকুয়াল টু 2002, তাই তো। আচ্ছা, এবার আমরা কি করব, পায়ের মান আর এর মান সব আমরা বসিয়ে দেব। পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হলো 7। আচ্ছা, এখানে লিখে দেব 7 প্লাস 2 গুণ h, ইজ ইকুয়াল টু 2002। দেখো এখানে 7 আর 7 কেটে যাচ্ছে, তাই তো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 যেহেতু কেটে গেল, এখানে লিখে নেব 22 গুণ 7 প্লাস 2h, আচ্ছা 7 প্লাস 2h এখানে লিখে নিলাম, ইকুয়াল টু 2002।
আচ্ছা, এবার দেখো বন্ধুরা কি করব আমি, এখানে 7 + 2h রেখে দিলাম 2002, যেহেতু 22 বিপরীত পক্ষে গুণ ছিল তাহলে এখানে ভাগ হয়ে গেল। আচ্ছা, এবার এটিকে দেখি কত দিয়ে কাটা যায়। যদি এটিকে 11 দিয়ে কাটি বা 2 দিয়ে কাটলে এটি দেখো হয়ে গেল 1001, এটি 2 দিয়ে কাটলে হয়ে গেল 11। আচ্ছা, 11 দিয়ে এটিকে কাটা যায়, 11 দিয়ে কাটলে 11 × 9 = 99, হ্যাঁ 11 × 1 = 11। আচ্ছা, 91 হয়ে গেছে। ঠিক আছে, একটু মুছে দিই, আশা করি তোমাদের হয়ে গেছে। তাহলে কি হলো, 7 + 2h = 91, অতএব 2h = 91 - 7, মানে কত যাচ্ছে, 91 - 7 কত হয়, 84, তাই তো। তাহলে কি হবে, h = 84/2, মানে হয়ে গেল আমাদের 42, তাই তো, 42 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা উচ্চতাটা পেয়ে গেছি। যেহেতু আমরা উচ্চতা পেয়ে গেছি 42 সেন্টিমিটার, এবার তাহলে আমাদের আয়তন বার করতে কোনো অসুবিধা হবে না। এবার তাহলে আমরা ওই পাত্রটির আয়তন বের করে নিতে পারবো। ঠিক আছে, আমরা ওই পাত্রটির আয়তন বের করে নেব। তাহলে আয়তন কত হলো, অতএব পাত্রটির আয়তন হয়ে যাচ্ছে πr²h, তাই তো, ঘন সেন্টিমিটার। তাহলে কি হবে, 22/7, আর মানে হয়ে গেল, আর কত ছিল আমাদের, 14/2, তাই তো, মানে 7 সেন্টিমিটার। তাহলে এখানে 7 × 7 লিখলাম, h হয়ে গেছে 42, 7 7 কেটে গেল, তাহলে এখানে কি হয়ে গেল দেখি বন্ধুরা, 22 × 7 × 42, তাই তো, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো আমাদেরকে বলা হয়েছে কত লিটার জল ধরবে, তাই তো। 1 লিটার মানে আমরা কি জানি, 1 লিটার মানে হলো 1000 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, 1000 ঘন সেন্টিমিটার। দেখো তাহলে আমি কি বললাম তোমাদেরকে, 1 লিটার, 1 লিটার মানে কি হয়ে যায়, 1000 ঘন সেন্টিমিটার, তাই তো। আচ্ছা, যেহেতু এই আয়তনটা কিসে আছে, ঘন সেন্টিমিটারে আছে, তাই তো, তাহলে এটিকে আমাদের লিটারে প্রকাশ করতে হবে। যেহেতু আমাদেরকে উত্তর চেয়েছে কত লিটার জল ধরবে, তাই তো। তাহলে এবার লিখে দেব, অতএব পাত্রটিতে জল ধরবে, পাত্রটিতে জল ধরবে যা আয়তন, ঠিক আছে, যে আয়তন হলো তাকে 1000 দিয়ে ভাগ করে দেব, তাই তো। তাহলে আমরা কত লিটার সেটি পেয়ে যাব। এটি ছিল আয়তন, দেখো 22 × 7 × 42 ঘন সেন্টিমিটার, এটি ছিল আমাদের আয়তন। যেহেতু 1 লিটার মানে 1000 ঘন সেন্টিমিটার, তাই এটিকে 1000 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা, তো কি করব আমরা, এখানে দেখো 22 এখানে রেখে দিলাম, 7 × 2 = 14, 4 হাতে 1, 7 × 4 = 28, আর 1 = 29। এবার আমরা কি করব, এই 22 কে 294 দিয়ে গুণ করে নেব, তাই তো। দেখো 22 কে 294, 2 × 4 = 8, 2 × 9 = 18, 8 হাতে 1, 2 × 2 = 4, আর 1 = 5। আর ফেসে একই জিনিস গুণ করতে হবে, তাই আমি এখানে লিখে দিলাম 8, 8 × 8 = 16, 6 হাতে 1, 6 × 8 = 14, 4 হাতে 1, 6। তাহলে কত হলো, 6 4 6 8, তাই তো, গুণ করে পেলাম 6 4 6 8 বাই 1000, মানে কত লিটার জল ধরবে বন্ধুরা, 6 যেহেতু 1000 দিয়ে ভাগ আছে, 6.468 লিটার। বোঝা গেছে। তাহলে ওই পাত্রটিতে জল ধরবে 6.468 লিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে অঙ্কগুলি আছে সেগুলি তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি তোমরা না পারো তাহলে
কি অসুবিধা হচ্ছে সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সাহায্য করার। ধন্যবাদ।